ঠিক আছে, তাহলে এমভি মাইনাস এমইউ বাই টি হলো ইকুয়ালস টু এফ। এবার এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয়, এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয়, মানে এই ফোর্সটা যদি জিরো হয়, তাহলে ইকুয়েশনটা হবে জিরো ইকুয়ালস টু এমভি মাইনাস এম ইউ বাই টি। আর এখান থেকে ফার্দার রিডিউস করলে টিটা জিরো হয়ে যাবে এদিকে গেলে, এমভি মাইনাস এম ইউ। একদম বেসিক লেভেলের 9-এর জিনিস পড়াচ্ছি। তাহলে এইখান থেকে নিউটনের একটা প্রথম কনসেপ্ট এলো যে যদি এক্সটার্নাল ফোর্স জিরো থাকে, তাহলে কোনো সিস্টেমের যে মোমেন্টাম মানে ভরবেগ, এম ভি মানে হচ্ছে ফাইনাল মোমেন্টাম বা অন্তিম ভরবেগ, কারণ এখানে অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি মাল্টিপ্লাই আছে, তাহলে এটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম আর এটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম। এই দুটো কনস্ট্যান্ট থাকছে। এটা নিউটন নোটিস করেছিল, নোটিস করে নিউটন এটাকে সব জায়গায় কাজে লাগিয়ে দিয়েছে। এবং সেইখান থেকে প্রথম যে কনজারভেশন আমাদের ইউনিভার্সে টোটাল 7টা কনজারভেশন আছে, ঠিক আছে, মানে যে জিনিস কনজার্ভ থাকে তার মধ্যে একটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। এই লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন রুল এটার 3টে কম্পোনেন্ট থাকবে। 3টে কম্পোনেন্ট কেন বলছি, কারণ হচ্ছে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই লিনিয়ার মোমেন্টাম বিফোর অ্যাক্সিডেন্ট আর আফটার অ্যাক্সিডেন্ট এইটা তোর হচ্ছে সেম থাকবে অ্যাট এনি কস্ট। এবং এটা শুধু সেম থাকবে না, এটা 3টে অ্যাক্সিস বরাবর সেম থাকবে। মানে একটা বোম যদি এক্সপ্লোড হয় সে কিন্তু 3 ডাইমেনশনে এক্সপ্লোড হয়। এরকম নয় যে শুধু ঘরের মেঝের মধ্যে বোমটা ছড়িয়ে গেল, এরকম নয়। তো 3টে ডাইরেকশানে ওর কিন্তু কম্পোনেন্ট থাকবে, যেটা হচ্ছে পিএক্স, পিওয়াই, পিজেড, 3টে কম্পোনেন্ট। এবং এই 3টে কম্পোনেন্টকে যদি তুই পিএক্স আই ক্যাপ, তাহলে টোটাল মোমেন্টাম হবে, এটা কিন্তু 9-এ ছিল না, টোটাল মোমেন্টাম হবে পিএক্স আই ক্যাপ প্লাস পি ওয়াই জে ক্যাপ প্লাস পি জেড কে ক্যাপ। এটা হলো টোটাল মোমেন্টামের ভেক্টরটা। আর যদি তুই ভ্যালুটা জানতে চাস, তাহলে আমরা ভেক্টরের ভ্যালু যেভাবে ক্যালকুলেট করি, রুট ওভার অফ পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। তাহলে এইভাবে কিন্তু 3টে ডাইরেকশানে মোমেন্টামটা কনজার্ভ থাকবে। তো ইউনিভার্সে যে টোটাল 7টা জিনিস কনজার্ভ থাকে, তার মধ্যে এইটা একটা লিনিয়ার মোমেন্টাম। আমরা যখন আবার সার্কুলার জিওমেট্রিতে ফেরত আসবো, তখন সার্কুলারের মধ্যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেখানেও 3টে কম্পোনেন্ট, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টামও ভেক্টর কোয়ান্টিটি। আগের দিন আমি দেখিয়েছিলাম ওমেগা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ওর সাথে যখনই একটা মাস মাল্টিপ্লাই হবে তখনই ওটা অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়ে যাবে। তো তার 3টে কম্পোনেন্ট, তাহলে 3টে 6টা। আর একটা হচ্ছে এনার্জি, এনার্জিটা কনস্ট্যান্ট থাকে থ্রু আউট দ্য ইউনিভার্স। টোটাল 7টা জিনিস আমাদের কনজার্ভ থাকবে। এনার্জিটার ওপরে কোনো মানে রেস্ট্রিকশান নেই, যে কোনো কস্টে এনার্জি কনজার্ভ থাকবে। কিন্তু মোমেন্টামের ওপর একটা রেস্ট্রিকশান আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্সকে কিন্তু জিরো থাকতে হবে, আদারওয়াইজ মোমেন্টাম চেঞ্জ করে যাবে। এক্সটার্নাল ফোর্স যদি থার্ড পার্টি যদি মানে এন্টার করে, মোমেন্টাম ডিস্টার্ব হয়ে যাবে, সেক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে না। আচ্ছা, তাহলে এই যে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ হলো, এর কয়েকটা অ্যাপ্লিকেশন আমরা ঝটপট করে একটু দেখে নেবো। এগুলো বসে আছে, লিখে ফেল এগুলো, এই জিনিসটা লিখে ফেল ফটাফট লে। আমাকে একটা বই দে, যে নূতনটা দে, নূতনটা দে। কোনটা বল, কোনটা বাংলায় চাই? তাহলে কোনটা?
কনভারসেশনও না, কনজারভেশন, সংরক্ষণ। ওয়াইল্ড লাইফ কনজারভেশন করিস নি, সব বন্য প্রাণী সংরক্ষণ, ওই কনজারভেশন। কনজার্ভ থাকা মানে হচ্ছে এই ব্যাগ সরা কনজার্ভ থাকা মানে হচ্ছে জিনিসটা সংরক্ষণ থাকা, মানে আগে যা ভ্যালু ছিল এখনো তাই ভ্যালু আছে। আমি তো পয়সা 5টার সময় চলে আসবো। পরের সপ্তাহে দেখবে বাইরে পড়াতে হচ্ছে। আমাকে বাইরে বের করে দেবে। তোকে বার করবো, আমাকে কেন বার করবো? আমরা কি করবো? হয়েছে আচ্ছা দেখ, তো ফার্স্টে লেখ বুলেট প্রবলেম হয়েছে। হ্যাঁ, রিকয়েল ঠিক আছে। আমি এগুলোতে বেশি টাইম নষ্ট করব না, এগুলো তোরা ক্লাস 9-এই পড়েছিস। দেখ, বুলেট প্রবলেমে কি হয় যে আমি 4টে প্যারামিটার ধরে নিচ্ছি, একটা হচ্ছে ক্যাপিটাল লেটারে ধরবো আর একটা স্মল লেটারে ধরবো। ক্যাপিটাল লেটারে আমি ধরবো হচ্ছে বুলেটের মাস, গান মাস ক্যাপিটাল এম এ ধরবো, আর গানের ভেলোসিটিটা আমি স্মল লেটারে ধরবো, আর বুলেটের মাস স্মল লেটারে ধরবো, আর বুলেট স্পিড আমি ক্যাপিটাল লেটারে ধরবো। কারণটা হচ্ছে যেটার ভ্যালু বড় আমি সেটাই ক্যাপিটাল লেটারে রেখেছি, আর কিছু না। ঠিক আছে, গানের মাস নিশ্চয়ই বুলেটের থেকে বেশি হয়, ঠিক আছে। কিন্তু 50 ক্যালিবার দেখেছিস, বুলেট 50 ক্যালিবার, হ্যাঁ, মানে 50 ক্যালিবার এখানে মারলে দেওয়ালটা ভেঙে চলে যাবে, কারণ ও এরকম বড় হয়, মানে মানে এই রকম পেনের সাইজে, ঠিক আছে, পেনের সাইজে। কিন্তু ওর মানে বুলেটটা এইটুকুই থাকে, পিছনে ক্যাপটা অনেকটা বড় থাকে। এবার প্রবলেমটা হচ্ছে মানে ওর ইয়েটা অনেক বেশি, মানে ভেলোসিটি অনেক বেশি আর মাসটাও অনেক বেশি কম্পেয়ার টু আদার বুলেট। তো সেই জন্য ও প্রচুর ইম্পালস ক্রিয়েট করে। আর ইম্পালস মানে কি, এফ ইন্টু টি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তো ওই মোমেন্টামের চেঞ্জটাই হচ্ছে অনেকটা বেশি হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, তো এবার ব্যাপারটা কি হচ্ছে দেখ, যখন এখানে ফায়ারিং হচ্ছে না তখন আমি এই মোমেন্টামটা ক্যালকুলেট করব। তো সেখানে মোমেন্টাম টোটালটা হবে 0, কারণ বুলেটেরও ভেলোসিটিও 0 থাকে, গানের ভেলোসিটিও 0 থাকে। তো মাস ইন্টু ভেলোসিটি করলে টোটালটা 0 আসবে। এটা হচ্ছে বিফোর ফায়ারিং, ঠিক আছে। আর আফটার ফায়ারিং মোমেন্টামটা কি হবে বলতো? আফটার ফায়ারিং মোমেন্টামটা হবে টোটাল মোমেন্টাম mv প্লাস m ক্যাপিটাল V। ঠিক আছে, আপত্তি নেই এটা বুঝতে। আচ্ছা, এবার এখানে তুই আমাকে বলতেই পারিস স্যার আপনি ভেক্টরকে কেন নিলেন না। ভেক্টর নিলাম না এই কারণে, কারণ আমরা প্রথম করছি তো ওই জন্য, ঠিক আছে। তুই নিতেই পারিস ভেক্টর, কিন্তু ভেক্টর নিতে গেলে তোকে এদের ডাইরেকশনটা জানতে হবে। এবার এদের ডাইরেকশন তো তুই জানিস না, মানে বুলেট সামনের দিকে যাবে, গান পিছনের দিকে আসবে, তাহলে আই ক্যাপ মাইনাস আই ক্যাপ করতেই পারিস, ঠিক আছে। তো আমরা যখন ম্যাচিওর হয়ে যাব তখন আমরা ধরবো। তাহলে টোটাল মোমেন্টাম কনজার্ভ থাকবে,
তাহলে এটা ইকুয়ালস টু 0 হবে, কারণ এটা বিফোর এটা আফটার, মানে এটা বিফোর এটা আফটার। তাহলে এখান থেকে আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে স্মল ভিটা, স্মল ভি হবে মাইনাস এম ভি বাই ক্যাপিটাল এম। চশমাটা পর মাথা গরম হয়ে যায়, এরকম ভাবে তাকিয়ে থাকবে। নিচে যেতে হবে। হ্যাঁ নিচে যা, এখন 1.5 ঘন্টার ক্লাস সবে শুরু হলো। তাহলে এই নেগেটিভ সাইন থেকে যেটা আমরা ইন্ডিকেট করতে পারি যে ডিরেকশন অফ স্মল ভি ইজ অপোজিট টু দ্য ক্যাপিটাল ভি। লেখ আমি এটা বাংলায় বলে দিচ্ছি, আগে কমপ্লিট কর। লেখ ঋণাত্মক চিহ্নের অর্থ হলো আজকে 1 তারিখ না, 7-8 তারিখ। শুনতে পাচ্ছি 8 তারিখে বলতে বলছে। ঠিক আছে, তাহলে নেগেটিভ সাইনের লেখ ঋণাত্মক চিহ্নের অর্থ হলো এই যে স্মল ভি, লেখ স্মল ভি এর দিক, ছোট হাতের ভি লেখ দিয়ে লেখ এর দিক ক্যাপিটাল ভি এর উল্টো দিকে। ও দেখতে পাচ্ছে না, মানে মনে হচ্ছে না একটা চর মেরে দিয়ে ওদের কাছে। ওই চোখে ডাক্তার দেখাইনি, আমি তো দেখিয়ে পাওয়ার নিয়েছি। তুই ভুল করছিস, এটা তুই বুঝতে পারছিস না। ওখানে কি লিখেছে? কোনটা? এটা তো ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটের মধ্যে লেখ, আমি ওইটাই বাংলায় বললাম। আমি ইংলিশটা হচ্ছে ডিরেকশন অফ ভি ইজ অপোজিট টু দ্য ক্যাপিটাল ভি। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে ভ্যালুটা, ভ্যালুটা ছোট হবে না বড় হবে সেটা আমি বিচার করব কি করে, এই রেশিওটা দেখে আমি বিচার করব। এম বাই ক্যাপিটাল এম এটা লেস দ্যান 1, তাহলে পয়েন্ট নাম্বার এটা, কারণ ছোট হাতের এম মানে ছোট মাছ আছে, তলায় বড় মাছ, তাহলে এটা লেস দ্যান 1। তাহলে লেস দ্যান 1 মানে একটা পয়েন্ট নাম্বার যখন কোনো ক্যাপিটালের সাথে মাল্টিপ্লাই হচ্ছে অবভিয়াসলি রেজাল্টটা স্মল হয়ে যাবে। তাহলে লেখ যে যেহেতু অ্যাজ এইটা, তাহলে স্মল ভি লেস দ্যান ক্যাপিটাল ভি। তাহলে রিকয়েলটা কিন্তু স্মলই হবে। রিকয়েল যে স্পিডটা বন্দুকটা পিছনের দিকে আসবে যেটা, সেটার ভেলোসিটিটা কমই হবে কম্পেয়ার টু দ্য বুলেট স্পিড। ঠিক আছে, সেটা প্রুফ করলাম, এইটা কম হবে। আর উল্টো দিকে যে হবে সেটা আমি প্রুফ করলাম নেগেটিভ সাইনটা দিয়ে। এইবারে তুই যদি এইটাতে ভেক্টর অ্যাপ্লাই করতিস তাহলে কীরকম হতো, লেখ অ্যাপ্লাইং ভেক্টর। হ্যাঁ, তাহলে অ্যাপ্লাইং ভেক্টর মানে হচ্ছে টোটালটা তো 0 থাকবে, ওটাতে তো আর ভেক্টর ইউজ করার কিছু নেই, ওটা 0 থাকবে। আর এইটাতে হবে বুলেটের স্পিডটাকে যদি আমি প্লাস আই ক্যাপ ধরি তাহলে হচ্ছে ভি আই ক্যাপ, এটা বুলেটের মোমেন্টাম, আর মাইনাস দেব আমি, বা এখানেই প্লাস দিয়ে দেবো ক্যাপিটাল স্মল ভি, এটাকে নেগেটিভ আই ক্যাপ করে দেবো, কারণ আমরা জানি যে ওটা উল্টো দিকে যাচ্ছে। তাহলে এই হলো গল্প। তাহলে এখান থেকে তুই যদি স্মল ভিটা ক্যালকুলেট করিস তাহলে দেখ এখানে তোর পজিটিভ নাম্বারই আসবে। স্মল ভি ক্যাপ হবে এম বাই ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি। ঠিক আছে, এবার এটা কেন মাইনাসটা উড়ে গেল বলতো, কারণ অলরেডি আমি ডাইরেকশানটা এখানে ইমপ্লিমেন্ট করে দিয়েছি। ঠিক আছে, ডাইরেকশন ইমপ্লিমেন্ট কিন্তু ফার্স্টেই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি এই যে ভিটা বেরোলো এটা উল্টো দিকেই আছে, কারণ আমি এখানে আগে ডাইরেকশন আমি পুট করে দিয়েছি, আর এখানে কিন্তু আমি ফার্স্টে ডাইরেকশন পুট করিনি, ওই জন্য নেগেটিভ এসেছিল। বুঝতে পেরেছিস, অ্যাপ্রোচটা কিন্তু আলাদা, দুটোর অ্যাপ্রোচ ডিফারেন্ট দিক থেকে আছে। ভেক্টর ইউজ করতে গেলে তোমাকে ডাইরেকশনটার ব্যাপারেও ইনফরমেশন দিয়ে দিতে লাগবে। আচ্ছা নেক্সট লেখ, একটা বোম ফাটার অঙ্ক বানাই।
মজা পাচ্ছি না। জানো আমাদের পড়ায় সত্যি বলতে হবে। সে তো জানি তো, এখানে কুখ্যাত কেন এটা? বিখ্যাত না। লেখ 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 লেখ। বাংলায় লেখ যে এম ভর বিশিষ্ট একটি গোলা, আইসক্রিমে এম ভর বিশিষ্ট একটি গোলা স্থির আছে। লেখ if shell of mass m, a shell of mass m is kept at rest. Question: a shell of mass m is at rest. আমি শর্টে লিখছি। After explosion the ratio of their masses 2:1. তোরা লেখ যে বিস্ফোরণের পর 2:1 অনুপাতে বিশ্লিষ্ট হয়ে যায়। After explosion the mass ratio 2:1, ঠিক আছে, বিশ্লিষ্ট হয়ে যায়। লেখ যে দুটি সমান ভর পরস্পর 90 ডিগ্রি কোণে চালিত হয়। Two same mass move along 90 degree to each other. ঠিক আছে, with velocity v, ঠিক আছে, v বেগে অভিমুখে চালিত হয়। লিখেছিস তো? v বেগ যদি না লিখিস বেগ v লিখে দে কমা দিয়ে, অসুবিধা নেই। তৃতীয় অংশটির বেগ কত? ক্যালকুলেট দ্য স্পিড ফর থার্ড ওয়ান। of third particle. হলো? দেখ তাহলে এখানে ফার্স্টে ড্রয়িংটা করে নিলেই অঙ্ক আমার এক লাইনে হয়ে যাবে। ঠিক আছে, দুটো অ্যাপ্রোচে আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি, যার যেটা কমফোর্টেবল লাগে সে সেটাতে করবে। আমি আগে অ্যাক্সিসগুলো একটু টেনে নিই। আচ্ছা, অ্যাক্সিস টানলে হবে না, তোরা বুঝে যাবে। এই যে এটা ছিল, তো একটা হচ্ছে এইদিকে আর একটা গেছে এইদিকে, ঠিক আছে, যেটা দুটো সেম মাস ছিল সেইটা, তার মানে 2m 2m, আর এর ভিটা হচ্ছে ভেলোসিটি, এরও ভি হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, থার্ড ওয়ানটা যেটা m, আচ্ছা রেশিওটা 2m m বুঝতে পেরেছিস? তাহলে ওই থার্ড যে রেশিওটা m, ওটা কোন দিকে যাবে? ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেনটা। এবার আমি ডাইরেকশনটা আঁকবো না, ঠিক আছে, আমি আগে তোদেরকে বোঝাবো যে টোটাল মোমেন্টাম আমার 0 আছে, কারণ ওটা আগে রেস্টে ছিল। তাহলে টোটাল মোমেন্টাম লিখে রাখ 0, টোটাল মোমেন্টাম 0। তাহলে বিফোর, এটা বিফোর। তাহলে আফটারটা এবার হিসাব করি। দেখ আফটারটা আমি যেটা হিসাব করব সেটা হচ্ছে পি এক্স হচ্ছে
2m v i ক্যাপ নিয়ে নিয়েছি, হবে এই যে আই ক্যাপের দিকে, আর পি ওয়াইটাও নিয়ে নিয়েছি 2m v জে ক্যাপ, তুই এটা কে ক্যাপও নিতে পারতিস, আমরা এক্স ওয়াই পরপর নিই সেই জন্য। তাহলে রেজাল্ট্যান্টটা কত, এই দুটোর রেজাল্ট্যান্ট মানে পি এক্স ওয়াই, এটা হচ্ছে রুট ওভার অফ এইটা আর cos 90টা লিখলাম না আমি, কারণ ওটা 0 হবে, 2ab cos 90টা হবে তো রেজাল্ট্যান্টটা। তাহলে ভেক্টর কিন্তু আমার বড়তে বড়তে লাগবে কিন্তু, তাহলে এটা হবে বেসিক্যালি √2 ইন্টু 2mv। আচ্ছা, এবার এর ডিরেকশনটা কোন দিকে হবে, এই যে রেজাল্ট্যান্টটা আমি করলাম, রেজাল্ট্যান্টের ডাইরেকশনটা কোন দিকে হবে, রেজাল্ট্যান্টের ডাইরেকশনটা হবে এইখানে, যদি প্যারালেলোগ্রাম আমি ড্র করি সামান্তরিক, তাহলে এই ডায়াগোনালটা হবে রেজাল্ট্যান্টটা, ঠিক আছে। তাহলে এই যে রেজাল্ট্যান্টটা হলো, এই রেজাল্ট্যান্টটাকে যদি কেউ নালিফাই করতে চায়, মানে 0 করতে হবে, তাহলে ঠিক এর উল্টো দিকে আমি একটা সেম অ্যামাউন্টের ভেক্টর ড্র করব, হ্যাঁ কি না? তাহলে টোটাল মোমেন্টাম কত হবে, এটার সাথে এইটা যদি আমি অ্যাড করে দেবো তাহলে 0 হয়ে যাবে। তাহলে এই যেটা আমি অ্যাড করব তার মোমেন্টামটা হবে √2 2mv, মাইনাসটা তো আমি এদিকে, আমি তো এখানে ভেক্টর ইউজ করছি না, আমি সেজন্য মাইনাস দেবো না, আমি এই দিকে আরও দিয়ে দিয়েছি, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইটা হবে তার মোমেন্টাম, তার মাস কত, শুধু m, তাহলে ওর স্পিড কত, বাই করে দিবি তো, বুঝতে পারলি না? থার্ড পার্টিকেলের মোমেন্টাম, থার্ড পার্টিকেলের মোমেন্টাম কত বেরোলো, √2 2mv, তাই তো? থার্ড পার্টিকেলের মাস কত, শুধু m, তাহলে ভেলোসিটি কত, √2 বাই m, তাহলে 2 √2। এইটা হলো প্রসেসটা, আর তোকে লিখতে হবে, এবার বলতে হবে যে কোন দিকে গেছে, সেটা হচ্ছে এই যে দেখ এখানে কিন্তু আমি কোথাও জেড অ্যাক্সিস আমি জানিনি, এটা কিন্তু জেড ভাবলে ভুল ভাবা হবে, এই দিকে, আর এইটা এক্স ক্যাপ, এটা আই ক্যাপ, এটাও কিন্তু পুরোটা কিন্তু একটা এক্স ওয়াই প্লেন, এই প্লেনটা পুরোটা এক্স ওয়াই প্লেন, জেড এর কোনো গল্প নেই, ও তো আমার দিকে আসছে না, কি বলছি বোঝা গেছে? তাহলে তোকে বলতে হবে যে এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করে নিতে হবে, খালি অ্যাঙ্গেলটা কত হবে বলতো, এই অ্যাঙ্গেলটা, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা হবে 45, তাহলে এটাও হবে 45, তাই তো? তাহলে 90 প্লাস 45 135 ডিগ্রি, তাহলে কার সাথে বলবি, যে কোনো একটার সাথে 135 অ্যাঙ্গেলে ও পেছনের দিকে ব্যাক করবে। তাহলে এইটা হলো ভেলোসিটি, আর ডাইরেকশনটা হবে অ্যালং 135 ডিগ্রি ফ্রম এনি মাস, এনি 2m মাস। না, অ্যান্সারে ভালো করে একটু লিখে দিবি, তাহলেই হয়ে যাবে। আমরা ভালো অঙ্ক দিয়েছি, আর একটা অঙ্ক আছে, এবার এটা লেখ,
আমি হোয়াটসঅ্যাপে অঙ্কটা পাঠাচ্ছি। ফোনটা নিতে গেলাম তখন হ্যাঁ না, যে একটা ফোন থাকলেই তো হবে। আমি অঙ্কটা এখানে তুলে নিচ্ছি, চিন্তা নেই, তুই আগে লেখাটা শুরু কর আর ইংরাজিটা আমি বলে দিচ্ছি। ছবিটা এখানে দেওয়া আছে, কিন্তু পরীক্ষায় ছবিটা দেওয়া থাকবে না, ঠিক আছে? তোরা দেখবি না, কিন্তু তোরা বই বার করবি না, তোরা এখান থেকে তুলবি। দেখে না, পাঠিয়ে দিয়েছি আমরা। আচ্ছা লেখ, ইংরাজিতে লেখ। না, তোরা বাংলাটা লিখবি। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা টুকে করতে হবে গো। ও জানো একদম মানে নাসার সায়েন্টিস্ট। লেখ, তাড়াতাড়ি লেখ এটা। ভয় লাগে না ট্রলিতে চলতে? ওই যে সেই হাওড়া স্টেশনে থাকে না? জিনিসপত্র নিয়ে যায়। হ্যাঁ নে, হ্যাঁ ও 7:30 থেকে এটা করে নি, তাহলে চলে যাবে। এটা কেমন হবে? দেখ, এটা দেখ দেখ, আগে দেখে নে। এটা হচ্ছে যে এইখান থেকেও ফার্স্টে আসছিল, ঠিক আছে? তো এইখান থেকে আস্তে আস্তে ও ফট করে এখানে লাফ মেরে দিয়েছে, ঠিক আছে? তাহলে লাফ মেরে দিলে এবার এইটা অলরেডি চলছিল, ঠিক আছে? তাহলে লাফটা মেরে দেওয়ার M2টা কি হবে? সেটা হচ্ছে দেখ, গোটা সিস্টেমটা যেহেতু নিচের দিকে নামছে, তাহলে কোন ফোর্সটা বেশি আছে, এইটা না এইটা? দুইটা আটানি খেলাতে কি আছে? M2G বেশি আছে। আচ্ছা, আমি চোখ বন্ধ করে ইকুয়ালের আগে আমি M2A লিখে দেবো। এক্ষেত্রে জি হবে না, আমি কি বলেছি, এইটা চোখ বন্ধ করে কিছু 19-20 ভেবে লিখবি না, চোখ বন্ধ করে এটা লিখবি। আর বাদিকে যখন লিখবি তখন 19-20 ভেবে লিখবি। কি ভাববি যে কোনটা বড়? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে M2Gটা বড়, তাহলে সেই জন্যই গোটা সিস্টেমটা নিচের দিকে নামছে। তাহলে M2G মাইনাস T। কি এটা মাঝারি সোজা। মাঝারি সোজা? এটা সোজা, এগুলো সোজার হিসাবেই ধরা। তাহলে এই যে দুটো ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশন সলভ করে তোমাকে পরীক্ষার খাতায় টি আর এটা বার করতে লাগবে। এটা কিভাবে সলভ করবি? ওই যে মান দেওয়া থাকবে তো। মান দেওয়া থাকবে, এবং ওই সমীকরণটা আমরা কাজে লাগে, এক্স ওয়াই যেটা সমীকরণটা অপনয়ন বা এলিমিনেশন বা তোর সাবস্টিটিউশন, মানে এক্স এর ভ্যালু বার করে আরেকটা ইকুয়েশন এক্স এর ভ্যালুটা বার করে, তোর যেটা সুবিধা হবে তুই সেটা করবি, এগুলো আমার দিদি শিখিয়েছিল। ঠিক আছে? আমি বলবো যে ওই অপনয়নটা বা এলিমিনেশনটা সোজা। আর যদি কেউ এক লাইনে ইকুয়েশনটা সলভ করতে চাস, তাহলে আমার ওই বজ্রগুণনটা, ওটা খুবই সোজা, ওটা মাথাটা একটু বেশি কাটাতে লাগে, ইকুয়েশনটা সাজিয়ে নিতে লাগে, আর কিছু না।
আচ্ছা নেক্সট এবার লেখ হচ্ছে কেস 2 মানে সেকেন্ড কেস। এই আলাদা আলাদা কেসের ক্ষেত্রে ইকুয়েশনগুলো বদলে যাবে? অবশ্যই এটা ম্যাথ টু ম্যাথ ভ্যারিও করবে, মানে এটা আমি কেসটা দিয়ে তোকে হাতে করিয়ে দেওয়াচ্ছি, এটা নাও থাকতে পারে। মানে অঙ্ক করার আগে আমাকে আগে ইকুয়েশন বের করতে হবে? হ্যাঁ বিভিন্ন টাইপের অঙ্ক হতে পারে, বুঝতেই পেরেছিস যে কিরম ভাবে দড়ি ওরা টাঙিয়ে রেখে দিয়েছে তুই তো জানিস না। আচ্ছা এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা একটা চাকা, এর এদিকে একজন ঝুলছে আর এর এদিকে একজন ঝুলছে, তাহলে এটা M1 এটা M2 আর M2টা জেনারেলি ভারী ধরে নে, তাহলে গোটা সিস্টেমটা এই দিকে অ্যাক্সিলারেট করছে। তাহলে এবার বল ইকুয়েশনটা দড়ির টানটা কি হবে? টেনশন এর নিচের দিকে থাকবে আর উপরের দিকে থাকবে? দুটো টেনশনই ওপরের দিকে থাকবে, কারণ দুটোকেই দড়িটা ধরে রেখে দিয়েছে। ও আচ্ছা, আমি ভেবেছি এই দিকে নামছে বললে না। ও হ্যাঁ, দুটো দড়ি মানে একটাই দড়ি, সেট অফ দড়ি একটাই, ওই জন্য T1 T2 আমি লিখবো না। দড়ি আলাদা হলে তবেই আমি T1 T2 লিখবো, আদারওয়াইজ দড়ি যেহেতু সেম, টিটা সেম হবে আর ডিরেকশনটাও দুটোই T1 মানে দুটোই M1 আর M2কে ধরে রেখে দিয়েছি, নালে পড়ে যাবে। সিম্পলি তুই যদি ভাবিস যে এটা কেটে দিবি এটা পড়ে যাবে নিচের দিকে, তাহলে এটা ধরে রেখে দিয়েছে M1টাকে, এই জন্য টানটা উপরের দিকে আছে, ঠিক আছে। আর গ্র্যাভিটেশনটা হচ্ছে নিচের দিকে, তাহলে M2G আর এর হচ্ছে M1G। তাহলে কেস ইকুয়েশন 1টা বানিয়ে ফেল, ইকুয়েশন M1 এটা আমাকে বল আর ইকুয়েশন M2 এটা আমাকে বল। আচ্ছা এরকম হবে কি M1G - T = M1 * A? হ্যাঁ আমি লিখে দিচ্ছি, ইকুয়েশনটা লিখেই আগে ডান দিকে চোখ বন্ধ করে M1 এ, এবার যেহেতু গোটা সিস্টেমটা ডান দিকে যাচ্ছে তাহলে এইটা উপরের দিকে উঠছে, তাহলে T বড় M1Gটা ছোট। আর হ্যাঁ আর নিচের ইকুয়েশনটা কি হবে, নিচের ইকুয়েশনটা নিচের দিকে নামছে, চোখ বন্ধ করে আগে M2A, আর যেহেতু নিচের দিকে নামছে তাহলে M2Gটা বড় Tটা ছোট। মানে যেটা বড় হবে সেটার সাথে বাকিটাকে মাইনাস মাইনাস। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। ঠিকই আছে, ঠিকই থাকুক, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। পরের দিন আমি ত্রিভুজ ফিভুজগুলো পড়াবো, মাথা কিন্তু পাগলা হয়ে যাবে, কম্পোনেন্টের পর কম্পোনেন্ট, সবার জন্য জানতে হবে, ঠিক আছে। পরের দিন আমি ইয়েটাও একটু করাবো, দেখে রাখো নাহলে বুঝতে পারবো না। না আমি এটা দিয়ে অঙ্ক দেবো এখনই, আমি এইটা দিয়ে দেবো, আমি কোনো অ্যাঙ্গেল এখানে ইন্ট্রোডিউসই করিনি। এখানে অ্যাঙ্গেল আছে? তাহলে অ্যাঙ্গেল ত্রিভুজে অ্যাঙ্গেল থাকবে না, হ্যাঁ ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল ইন্ট্রোডিউস করিনি, এখানে আমি প্রবলেমগুলো সব ভার্টিক্যালি রেখেছি আর এখানে হরাইজন্টাল লিখেছি, তাহলে কোনো সমস্যা হবে না, ডাইরেক্ট ইকুয়েশন মাইনতে পারবি। নাহলে দেখবি T cos 60 T sin 60 এরকম করে সব আমাকে হরাইজন্টাল করে ইকুয়েশন মারবে, ওটাই পরের দিন করাবো, চিন্তা নেই। ছোট ছোট ইকুয়েশন, থিটা লেগে থাকলে cos লাগিয়ে দিবি, থিটা যেটা উল্টো আছে সাইন লাগিয়ে দিবি, তো এটা সেজন্যই সুগারের মাধ্যমে কত পেয়েছে? ও পেয়েছে 96% টোটাল, আর ফিজিক্সে পেয়েছে 87, ওদের আলাদা আলাদা ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্সে আর ম্যাথে পেয়েছে 99, ভালো ছিল।
ও হসপিটালে টপ করতো, ও এই জিনিসগুলো, এখানে বাস তো এটা তো রেকর্ড হয়ে গেল।